নতুন অর্থ বছর শুরু। অর্থনীতিকে চাঙ্গা করার বাজেট হলেও মুদ্রানীতি সংকোচ মুখে। বাধাগ্রস্ত হতে পারে বিনিয়োগ, প্রবৃদ্ধি অর্জনে ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। রেল নেটওয়ার্কে আসছে সব জেলা, শীঘ্রই সম্ভাব্যতা যাচাই শুরু। বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ। ভাঙা বরিশাল রেলপথ নির্মাণে অর্থের খোঁজে সরকার। বাসাবাড়ির ময়লার হাত বদলে কোটি টাকার বাণিজ্য। রাজধানীবাসীর পকেট কাটছে প্রভাবশালী চক্র। বাড়তি অর্থ নেওয়ার সুযোগ নেই, দাবি দুই প্রশাসকের। 48 থেকে 52 কেজিতে আমের মন। 100 কোটি টাকা লুটে নিচ্ছে রাজশাহীর আড়তদার ব্যবসায়ীরা। লোকসানে বাগানি, চলন প্রথা বাতিলের উদ্যোগ জেলা প্রশাসনের। এবং প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সুযোগ আরও 6 মাস বাড়ালো সৌদি সরকার। বৈধভাবে দেশে ফিরতে চাওয়া কর্মীদের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ দূতাবাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বাজেট দেওয়া হয়েছে অর্থনীতিকে চাঙ্গা করার মতো, অথচ মুদ্রানীতি দেওয়া হয়েছে বিনিয়োগকে বেঁধে রাখার মতো, যা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কিংবা কর্মসংস্থান তৈরিতে সরকারের আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকারের অর্থ ব্যয় স্বচ্ছতা আর আর্থিক খাতের দুর্নীতি দমনে রাখতে পারলে মূল্যস্ফীতি চাপে রেখেও জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এম এস আরিফিনের রিপোর্টে বিস্তারিত। স্থবির অর্থনীতিকে বেগবান আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। আমাদের ব্যবসা করে কিন্তু টিকে থাকতে হবে। এই বাজেট ও ব্যবসা বান্ধব বাজেট যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি। সম্প্রসারণমূলক এই বাজেট বাস্তবায়নে এনবিআর এর 6,04,000 কোটি সহ 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবার জীবনমান নিশ্চিত করার জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে হবে। তাহলে অর্থনীতি বেনিফিটেড হবে, রাষ্ট্র বেনিফিটেড হবে। জিডিপি প্রবৃদ্ধিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার চেষ্টা দেখা গেলেও বেঁধে রাখা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার পথ কতটা সুগম করবে তা নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। অলরেডি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়ে গেছে প্রায় 16 থেকে 18%। সেটা আমাদের একটা 15 বাড়তি চাপ। এরকম একটা পরিস্থিতিতে এইটা শিল্পের উপর একটা বড় বাধা। বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা লোন নিছে বা অন্যান্য লোকাল ব্যাংকগুলোর থেকে এত টাকা সরকার লোন নিছে অথবা নতুন করে টাকা চাপাইছে, এটার কারণ কিন্তু বাজেট ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের শর্টফল হয়। একটা অর্ডার ডিলে হয়ে যায়, এই ডিলে হওয়ার কারণে বায়ার ডিলে নিবে, কিন্তু আমার তো ব্যাংক ইন্টারেস্ট $1 লক্ষ $1,20,000 হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বা 1 বছর ডিলে হয়ে যায়, আমার তো $1 লক্ষ ব্যাংক থেকে যে আমি 1 লক্ষ ঋণ নিলাম, এটা তো $1,30,000 হয়ে গেল, বাট বায়ার তো 30,000 বেস্তিটা দেয় নাই, যার কারণে ব্যবসায়ীরা আসলে সম্বন্ধে ঋণটা পরিশোধ করতে পারে না, আর তখন ক্লাসিফাইড হয়ে যায়। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিতে ক্রিয়েটিভ ইকোনমি আর মধ্যমেয়াদী পরিকল্পনার সুফল পাওয়ার পথে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা যেন বাধা তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা সহকর্মী আরিফিনের প্রতিবেদনটি দেখলাম। বড় বাজেট ও সংকোচমুখী মুদ্রানীতি ও সরকারের আকাঙ্ক্ষা ও অর্থনৈতিক বাস্তবতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের বিসির গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যে প্রতিবেদনটি দেখলাম, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে কাঁচামাল ও প্রযুক্তি সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে কিন্তু পলিস্টাইল ফাইবারের একটি বড় অংশ আমদানি করা হয়। শুল্ক আরোপ হলে কি প্রভাব পড়বে? না, এই ক্ষেত্রে আসলে দুটো বিষয় আছে। একটা হলো যে আচ্ছা কখন একটু শুল্ক বেশি আরোপ করা হয়, যখন আসলে ডোমেস্টিক যে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি সেটাকে প্রোটেকশন দেওয়ার দরকার হয়। আমি মনে করি যে এই বাংলাদেশে এখন কিন্তু অনেক প্রতিযোগিতামূলকভাবে পণ্যগুলো তৈরি হচ্ছে এবং দেশের বাজার সম্প্রসারিত হচ্ছে।
তো এই অবস্থায় আসলে যুক্তি একটাই যে আসলে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন এটা করতে চাই কিনা। হ্যাঁ, ওই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ নজর আছে এবং তিনি চাচ্ছেন যে দেশের ভিতরে সক্ষমতা তৈরি হোক, দেশের বাজারে যে পণ্যগুলো সেগুলো দেশেই যেন উৎপাদিত হয়। তো সেইটার একটা যুক্তির কারণে আসলে এখানে যে শুল্ক বা শুল্কের প্রস্তাব সেগুলো দেওয়া হয়েছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অনেক কাঁচামাল আছে, মধ্যবর্তী পণ্য আছে, তো সেগুলোর ক্ষেত্রে আসলে এই শুল্ক কমানো হয়েছে। তো সুতরাং স্পেসিফিক্যালি যদি আপনি এই খাতের কথা বলেন তাহলে এই খাতে আসলে দেশীয় সক্ষমতা তৈরিটাই আসলে মূল বিষয় এবং সেই কারণেই আসলে সেখানে জোর দেওয়া হচ্ছে এবং শুল্কের প্রস্তাবটা করা হয়েছে। তো সেটা নিয়ে আমি মনে করি যে দেশের ভিতরে যারা উৎপাদনকারী আছেন তাদের সঙ্গে সরকারের একটু নিবিড় যোগাযোগ হওয়া দরকার। তাদের যদি অসুবিধা হয় এটাতে, তাহলে সেক্ষেত্রে বললে আমি মনে করি যে সরকার যথেষ্ট পরিমাণে ওপেন এবং মাননীয় অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী তিনি এই বিষয়গুলো জানেন। তো সুতরাং এই জায়গাতে তাদের যে অ্যাসোসিয়েশন তারা যদি কথা বলে এই জায়গাতে এছাড়াও করে কিন্তু এই শুল্কের পরিবর্তন দরকার। তবে আমাদের জনাব মাহফুজ, আপনি যেটা বলছিলেন দেশীয় উৎপাদনের কথা, কিন্তু পলিস্টার ফিলামেন্ট তৈরির স্পিন মিল তো বাংলাদেশে কম এবং 20% মতো উৎপাদন করছে। সক্ষমতা বাড়াতে আমাদের উদ্যোগ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, সেই ক্ষেত্রে আসলে এই সুরক্ষাটা একটা বড় বিষয় এবং দেশের ভিতরে যাতে এই কাঁচামালটা তৈরি হয় বা এটার যে ইন্টারমিডিয়েট গুড সেটা যেন তৈরি হয়। আমাদের মূল কথা কি? মূল কথা হচ্ছে যে এর ভিতরে কাঁচামালের জন্য এফডিআই দরকার। এই সরকারের একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেকেই ভুল বুঝতে পারছে। মানে আমরা চাচ্ছি এই সেক্টরগুলোতে এফডিআই আসলে তখন কিন্তু এখানেই কাঁচামাল তৈরি হবে বা এই মধ্যবর্তী পণ্য তৈরি হবে। আমদানি না করে বরং যদি আমরা এখানে বিনিয়োগ করি এইখানে পণ্যগুলো তৈরি করতে, তাহলে কিন্তু এটা সহজ। এবং এফডিআইয়ের কথা এখন আমরা চিন্তা করছি যে ঠিক আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে চীনে গিয়েছিলেন, মালয়েশিয়া গিয়েছিলেন, তো সেখান থেকে এফডিআই আসুক, এসে এখানে তৈরি হোক, ওইটা সবচেয়ে ভালো। আর তা না হলে দেশের ভিতরে যদি আমরা কাঁচামাল তৈরি করি এই পণ্যের বা মধ্যবর্তী পণ্যের, তাহলে কিন্তু আমাদের সক্ষমতা বাড়ে। আমাদের মূল কথা হচ্ছে যে এই দেশের ভিতরে তৈরি হতে হবে এবং এইভাবে হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ সেটার উপরে যাতে চাপ তৈরি না হয় সেটা দেখতে হবে। তবে এরপরেও যদি আমরা এটার জন্য একটু ফ্লেক্সিবিলিটি চাই, তাহলে সেক্ষেত্রে এসআরও পরিবর্তন করার জন্য এনবিআর নতুন চেয়ারম্যান আছে, তার সাথে কথা বলা যায়। সিনথেটিক ওভেন ফেব্রিক এবং পিভিসি ও পিইটি রেজিনের নতুন শুল্ক কাঠামো নিয়ে আপনাদের অবস্থানটাকে একটু জানতে চাচ্ছি। না, সেক্ষেত্রে আসলে মানে আমাদের মূল কথা হচ্ছে যে এখানে দুই রকমের বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল আরএমজি, হ্যাঁ, তো সেটা কটন বেসড, আর হচ্ছে ম্যানমেড ফাইবার। তো ম্যানমেড ফাইবারে আগে যেটা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে একটা প্যারিটি নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল মানে অন্তর্বর্তী সরকারের সময়ে। তো সেইখান থেকে আমরা কিছুটা কিন্তু এখন ভিন্ন রকমের নীতি অবলম্বন করছি। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু 72% মতো হচ্ছে কটন বেসড আর হচ্ছে বাকি 28% এটা হচ্ছে আমাদের ম্যানমেড ফাইবার, এরকম হচ্ছে। এখন রেশিওটা হচ্ছে আপসাইড ডাউন করা দরকার। আমাদের যখন ভ্যালু অ্যাডেড যে গার্মেন্টস সেটা আমরা তৈরি করবো, তো গার্মেন্টসে তো এখন শুধুমাত্র পোশাক নয়, বরং আরও অন্যান্য অনেক সেক্টরগুলো সাবসেক্টরগুলো এখন আসছে এর মধ্যে। তো সেই জায়গাতে বৈচিত্র্যকরণের জন্য আমি মনে করি দেশীয় সক্ষমতা দরকার। এবং দেশীয় সক্ষমতা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা দেশের ভিতরে এইটা উৎপাদন করতে না পারবো। মানে এখানকার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তো ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাই হচ্ছে এখন টার্গেট। তো সুতরাং ওই জায়গাতে যদি আমরা মানে ডিরেক্ট যে ইম্পোর্ট আর কি ফিনিশ গুড, তো ওইটা যদি আমরা না করে বরং দেশের ভিতরে যদি সক্ষমতা তৈরি করি, সেটার জন্য আসলে শুল্কের যে কাঠামো সেটা প্রস্তাব করা হয়েছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। এখনও আলোচনা করলে এইখানে যদি কারো সমস্যা হয় তাহলে সেটা অ্যাড্রেস করা যাবে। জনাব মাহফুজ, আসলে নতুন বাজেটে দেশ যেটা এই বাজেট নিয়ে একটু জানতে চাই যে বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধার জন্য সংযোজনের ন্যূনতম 20% শর্ত তুলে দেওয়া হয়েছে। এই আপনাদের খাতের কোনো প্রভাব পড়বে কিনা? না, সেক্ষেত্রে এখন এই সরকার যেটা করেছে এবং এটা আসলে একটা ধারাবাহিকতা, এর মধ্যেই কিন্তু এই যে ব্যাংক গ্যারান্টির যে বিষয়টা সেটা আস্তে আস্তে মানে সারা পৃথিবীতে কিন্তু ব্যাংক গ্যারান্টিতেই চলছে। মানে আমরা একদিন ধরে এলসি নিয়ে চিন্তাভাবনা করছিলাম বা সেভাবে কাজ করছিলাম। তো এখন আস্তে আস্তে যেটা হচ্ছে যে আরএমজি সেখানে এলসি ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আমরা গড়ে তুলেছি, কিন্তু এর বাইরে ভ্যারাইটি অফ সেক্টরস যেখানে আসলে এগুলো সুবিধা নেই। তো সুতরাং আমাদের ব্যাংক গ্যারান্টি তো লাগবে। এখন আরএমজিতেও প্রচুর ব্যাংক গ্যারান্টি হচ্ছে, কিন্তু ওইখানে যেটা সমস্যা হয় সেটা হলো যখন এটা বিক্রি করা হয় তখন বা ব্যাংকগুলো কিন্তু ইন্টারেস্ট চার্জ করে এটার এগেনস্টে। তো সেটা একটা বড় সমস্যা এবং আমাদের যারা এক্সপোর্টার তারা বারবার এটাকে করছেন আর কি, বলছেন যে না এখানে ইন্টারেস্টটা যেন না থাকে এরকম, বা হলে খুব একটা মানে নমিনাল লেভেলে আর কি, খুব সামান্য পরিমাণে টোকেন হয়তো একটা অ্যামাউন্ট যদি হয় তাহলে সেটা ভালো। তো এইটা একটা বড় সমস্যা। আমি মনে করি যে এই জায়গায় তো খুব সিরিয়াসলি এটা নজর দেওয়া দরকার যে এখানে একটু রিফর্ম করা যায় কীভাবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আস্তে আস্তে আমরা এলসি থেকে হয়তো ভবিষ্যতে এটা বের হবে, কারণ সারা পৃথিবীতে রিফর্মটা কিভাবে করা যেতে পারে আসলে এটা হচ্ছে যে আমাদের টাইমলাইন করতে হবে, এটা নিয়ে বসতে হবে। এর মধ্যে আসলে সরকার বিভিন্ন দিকে নজর দেওয়ার কারণে, আর তো সরকার বয়স খুব বেশি হয়নি, মানে প্রায় 4 মাসের মতো, তো এই অবস্থায় আসলে সব দিকে নজর দিতে পারেনি। তো এখন যেহেতু এনবিআর নতুন চেয়ারম্যান,
এবং এখন এই বাজেটের যেহেতু বাজেট পাস হয়ে গেল, তো এরপরে আমাদের একটু বসতে হবে। মানে বাজেট পাস হওয়া মানে এই না যে আসলে কোনো পরিবর্তন করা যাবে না যে কোনো সময়, তার কারণে এই পুরো বিষয়টা হচ্ছে মনিটারি পলিসির সঙ্গে ফিসকাল পলিসির একটা কোঅর্ডিনেশনের বিষয়। একদিকে এনবিআর পলিসি নেবে, অন্যদিকে হচ্ছে এটা এই ব্যাংকিং সিস্টেম, কেন্দ্রীয় ব্যাংক সেটাকে সাপোর্ট দেবে। তাহলে কি আপনি এখনো পরিবর্তনের একটা আশা অবশ্যই দেখছেন? সারা বছর ধরে হয়, যে কোনো সময় এসআরও জারি হয়, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি মনে করি যে এটা কি ধরনের পরিবর্তনের বিষয়টা আপনার আসলে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা এই বিজিএমএ বিকিএমএ তাদের সঙ্গেই মূলত এটা করতে হবে। আর অন্যান্য যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে যে যারা আসলে এমনিতে একটু ক্ষুদ্র, তারা একটু কথা বলতে পারেন না, তো তাদের সঙ্গে একটু বসতে হবে। এখানে ফুড প্রসেসিং আছে, এখানে লেদার আছে, এখানে কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং আছে, আমাদের এই সেক্টরগুলো তো ডেফিনেটলি ভালো কাজ করছে। তো ওই জায়গাতে তাদের অ্যাসোসিয়েশনগুলোর সাথে একটু বসতে হবে। ইভেন ফার্নিচার, তারাও কিন্তু এইগুলার যদি ভিকটিম বলি বা সে বেনিফিশিয়ারি বলি, তো তারা কিন্তু এখানে আছে। তো সুতরাং এই জায়গাতে আমরা কীভাবে ট্রান্সফরমেশনে যেতে পারি, তো এই এখনই হলো সময় যে এখন যেহেতু বাজেট সেশনটাতে অনেক চাপ গেছে, তো এখন একটু বসতে হবে। বসে নিয়ে আমরা আরেকটু কীভাবে স্ট্রিমলাইন করতে পারি, এখানে আরেকটু ইজি করতে পারি সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে এখানে যে ট্যাক্সের যে বিষয়গুলো আছে এবং একই সঙ্গে যে ইন্টারেস্ট রেট, ওই জায়গাগুলোতে একটু ইজিং দরকার। তো ওইটা করতে পারলে আমি মনে করি যে এক্সপোর্টাররা কিন্তু অনেকটাই তখন কিন্তু একটা স্বস্তির মধ্যে থাকবেন। জনাব মাহফুজ, আমার সবশেষ প্রশ্ন হচ্ছে কর্পোরেট কর হার গার্মেন্টসের 12% হলেও প্রস্তাবিত বাজেটে বস্ত্রশিল্পের জন্য 27.5% বহাল রাখা হয়েছে। এখন পারস্পরিক শিল্পে এমন দ্বিমুখিতার চ্যালেঞ্জ কতটুকু পড়বেন বলে আপনি মনে করছেন? না এখন না, ঠিক আছে, আপনি এখানে ঠিকই বলেছেন যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কিন্তু বস্ত্রশিল্পটা এটা গড়ে উঠেছে দেশে, এবং এখানে বিপুল পরিমাণে বিনিয়োগ হয়েছে। তো একেবারে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, একদম লেটেস্ট মডার্ন টেকনোলজি এখানে এসছে। কিন্তু ওনারা এখন মানে তারা খুবই হতাশ যে এখানে এই যে ট্যাক্স স্ট্রাকচার, এবং একই সঙ্গে এটার কারণ দেখা যাচ্ছে কি যে অন্য দেশগুলো, প্রতিবেশী দেশগুলো সুবিধা পাবে, তারা যে তৈরি করবে আমরা কিন্তু সেটার সাথে কম্পিট করে পারবো না। 2024 সালে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে এক ধরনের কিন্তু অসম প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং পার্শ্ববর্তী দেশ থেকে কম দামে আসছে, এবং তাদের ওইখানে অনেক সুবিধা দেওয়া হয়। তাদের এখানে একেবারে সরাসরি যে এমপ্লয়ারদের যে সমস্ত স্যালারি, সেখান থেকে শুরু করে তাদের ব্যাংকের সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে, মেড ইন ইন্ডিয়া বলে এরকম করা হচ্ছে। চায়নাতেও একই রকমের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, তো সেটার সঙ্গে তো বাংলাদেশ পেরে উঠছে না। তো এখানে কর্পোরেট ট্যাক্স সেটার ক্ষেত্রেও দেখা গেল খুবই উষ্মা, মানে আমাদের যে অ্যাসোসিয়েশন তারা বলছে বিটিএমএ। তো এখন এই যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা হলো আমাদের যে আরএনজির ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এবং এটা করে কিন্তু আমরা ভ্যালু অ্যাড করছি। তো সুতরাং এই জায়গাতে আসলে এই যে একটা অসুবিধা হচ্ছে আমাদের যারা বিটিএমএ, বিশেষ করে আমাদের টেক্সটাইল মিলের, তো তাদের এই সমস্যাটা সমাধান করতে হবে, মানে একটা প্যারিটিতে নিয়ে আসতে হবে। মানে দুটো পাশাপাশি দেশ যে, তো এবং দুই রকমের নীতি, এটা যদি হয় তাহলে তো আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে না। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে ইন্টারেস্ট রেট, তো সেখানে এমনিতে খুবই দুঃখজনক যে আমাদের যে মনিটারি পলিসিটা হলো সেখানে ইন্টারেস্ট রেটের কোনো মানে লেন্ডিং রেট এখানে কোনো চেঞ্জ নেই, মানে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি, তো সেখানে 11.5%, এবং একই সঙ্গে আমাদের পলিসি রেট 10%, এবং ডিপোজিট ফ্যাসিলিটি যেটা সেটা 7.5%। তো ওইভাবে রয়ে গেছে, এবং এতে করে আসলে ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু একটু হতাশার মধ্যে পড়ে যাবে। এটা সংকোচনমূলক মুদ্রানীতি। তো সেই জায়গাতে আমার মনে হয় কি যেটা একটু চিন্তা করা দরকার ছিল, যে তার কারণ আমরা চিন্তা করছিলাম যে গভর্নর একজন ব্যবসায়ী, তিনি আসলে ব্যবসায়ীদের কষ্টটা বুঝবেন। তো এখন হাই ইন্টারেস্ট রেটে আসলে এই ব্যবসাটা পরিচালনা করা যেমন কঠিন হবে, তো ইন্টারেস্ট রেট একই রকমের আমাদের যারা এই টেক্সটাইল মিলের মালিক, তো তারা কিন্তু খুব একটা হতাশার মধ্যে আছেন, এবং তাদের আবার কর্পোরেট ট্যাক্স রেট, তো সেখানেও কিন্তু এক ধরনের ডিসপ্যারিটি আছে। তো সব মিলে আসলে এই ধরনের হতাশা তৈরি হলে তখন কিন্তু দেশের প্রোটেকশন হবে না, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, গ্রোথ হবে না, এবং একই সঙ্গে যে পভার্টি রিডাকশন সেটা হবে না, এবং এক্সপোর্টও কিন্তু একটা চাপের মধ্যে পড়বে। অসংখ্য তো এটা হচ্ছে বড় সমস্যা আর কি আমাদের জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন ডক্টর মাহফুজুল কবির। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা, শীঘ্রই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। সমীক্ষা শেষ হয় ভাঙ্গা থেকে বরিশাল বিভাগের 4 জেলা পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণে অর্থের উৎস খুঁজছে সরকার। বিশেষজ্ঞ বলছেন, নতুন যাত্রী সেবা নয়, পায়রা সমুদ্র বন্দর ঘিরে পণ্য পরিবহনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মিলবে পুরোপুরি সুফল। নাজমুস আলীর রিপোর্ট। ট্রেনে চড়ে যাওয়া যাবে সাগরকন্যা কুয়াকাটায়। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হওয়ার পর সেই স্বপ্ন এখন অনেকটাই হাতের কাছে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে বহুদিন আগেই।
পরিকল্পনা অনুযায়ী পায়রা বন্দরে অর্থনৈতিক জোন, বরিশালে মাল্টিমোডাল হাব সহ ১৯টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। ১৭ কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেলপথ। কীর্তনখোলা, পায়রা সহ নদীগুলোতে নির্মাণ করা হবে ৪৬টি সেতু। কোনো ক্রসিং ছাড়াই ট্রেন চলবে আন্ডারপাসের মধ্য দিয়ে। রেল প্রতিমন্ত্রী বলছেন, সম্ভাব্য ব্যয় ৪৪,০০০ কোটি টাকার এই প্রকল্পের অর্থের উৎস খুঁজছে সরকার। আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এখন আমরা পরবর্তীতে এটার অর্থ সংস্থানের দিকে আমরা চিন্তাভাবনা আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন সম্প্রসারণ প্রকল্পের সঙ্গেই পায়রা বন্দর থেকে মালামাল পরিবহনের সুযোগ সম্বলিত সকল প্রকল্প একই সঙ্গে বাস্তবায়ন করতে হবে। পায়রা পোর্টের যে সম্ভাবনা, এটাকে কাজে লাগিয়ে এটা একটা ডেডিকেটেড ফ্রেট করিডোর, পাশাপাশি যাত্রীর জন্য আমার রেল লাইন থাকবে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যদি তৈরি না হয়, শুধুমাত্র যাত্রী পরিবহন করে এত বিনিয়োগ এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের কথাটা বলছি, এই করিডোরটা কিন্তু আসলে তখন সরকার এবং তথা জনগণের জন্য ঋণের একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। নেটওয়ার্কের বাইরে থাকা জেলাগুলোতে রেল সম্প্রসারণের লক্ষ্যে এগুচ্ছে সরকার। অল্প সময়ের মধ্যে এসবের জন্য নেওয়া হবে সম্ভাব্যতা যাচাই প্রকল্প বলে জানান রেল প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বাড়ানো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার সাথে আমাদের রেল সংযোগ নাই, আর দ্বীপভোলার সাথে বাকিগুলির সাথে আমাদের রেল সংযোগ স্থাপন করার জন্য সরকার কিন্তু কাজ করছে, এবং আমাদের নির্বাচন ইশতেহারেও তা আছে। সুতরাং সবগুলি জেলাই আস্তে আস্তে রেল সংযোগের মধ্যে আসবে। রেল সম্প্রসারণের পাশাপাশি জেলাভিত্তিক অর্থনৈতিক বিকাশে রেলকে ব্যবহারের পরিকল্পনাও একই সঙ্গে গ্রহণের তাগিদ এই বিশেষজ্ঞের। প্রত্যেকটা জেলায় বাণিজ্যিক সুবিধা যেটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রকল্পগুলো কিন্তু একই সাথে নিতে হবে। ল্যান্ড ইউজ প্ল্যান এবং ট্রান্সপোর্ট প্ল্যান, এই দুটোর মধ্যে যদি মেলবন্ধন তৈরি না হয়, তাহলে আপনার রেলপথ থেকে তৈরি হয়ে যাবে, কিন্তু এই রেলপথের যে উপযোগিতা, সেটা অর্থনৈতিক হোক বাণিজ্যিক হোক, সেই উপযোগিতা কিন্তু তৈরি হবে না। বর্তমানে ৩,০০০ কিলোমিটার রেলপথ রয়েছে দেশে, যা ৪৯টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাসাবাড়ির ময়লা হাত বদলে গড়ে উঠছে কোটি টাকার বাণিজ্য। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছে সিন্ডিকেট। নগরবাসীর অভিযোগ, বাড়তি টাকা না গুনলে নেয় না ময়লা। যদিও ঢাকার 2 সিটি প্রশাসকের দাবি, মানুষের পকেট কাটার সুযোগ নেই। বর্জ্যের স্তূপে চাপা পড়া অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজেছেন আমি, মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান এবং অনুপ দত্ত। ঢাকার প্রবেশদ্বার আমিন বাজারের তুরাক্তের। একসময় যেখানে বয়ে যেত জীবনের জলধারা, সেখানে আজ ভাসে প্লাস্টিকের বোতল, পলিথিন আর পচনশীল বর্জ্য। বিশ্বের অনেক দেশ বর্জ্যকে আর সমস্যা হিসেবে দেখে না, দেখে সম্পদ হিসেবে। পুনর্ব্যবহার, রিসাইক্লিং এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তারা শুধু পরিবেশ রক্ষা করেনি, গড়ে তুলেছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হয় কয়েক হাজার টন বর্জ্য। এর বড় একটি অংশ শেষ পর্যন্ত চলে যায় ল্যান্ডফিলে। অথচ এই বর্জ্য থেকে উৎপাদন করা সম্ভব বিদ্যুৎ, জৈব সার কিংবা বিকল্প জ্বালানি। বহুবার ঘোষণা এলেও বাস্তব অগ্রগতি খুবই সীমিত। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য নেয়া কোটি টাকার প্রকল্প দীর্ঘদিন ধরে কার্যত স্থবির। অন্যদিকে দক্ষিণ সিটির মাতোয়াল ল্যান্ডফিলেও এখন দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চায়না কোম্পানি যারা এটাকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই কাজ সম্পন্ন করতে যেই চুক্তি মোতাবেক 2 বছর ছিল, সেই 2 বছরের মধ্যেই তারা সেই কাজগুলো শেষ করে সেখান থেকে বিদ্যুৎ উদ্ভাবন শুরু করবে। বর্জ্যগুলো যাতে অন্য মডিফাই করে, রিসাইক্লিং করে যেগুলো করা যায়, বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য কম্পোস্ট সার সহ অন্যান্য ব্যবস্থা, ডিজেল, এগুলো উৎপাদনের ব্যবস্থা আমরা সেটা অনেকটা এগিয়ে গেছি। উন্নত বিশ্বের অনেক শহরে বর্জ্যকে উৎস পর্যায়ে 3 বা ততোধিক ভাগে আলাদা করা হয়। ফলে পুনর্ব্যবহার সহজ হয়, কমে ল্যান্ডফিলের চাপ এবং পরিবেশও থাকে নিরাপদ। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, উৎসস্থলেই বর্জ্যের পৃথকীকরণ, বর্জ্যের পুনর্ব্যবহার বাড়ানো এবং সর্বোপরি নাগরিক সচেতনতা তৈরির বিকল্প নেই। রাষ্ট্রের উচিত ছিল এই যে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ বর্জ্য, এটাকে সম্পদে রূপান্তর করার কথা। সেটার জন্য প্রথমেই প্রয়োজন ছিল উৎসে পৃথকীকরণ করার জন্য
রাষ্ট্রের নাগরিকদের সাথে সম্পৃক্ত হওয়া, জৈব অজৈব মিক্সড ক্যাটাগরি আলাদা কিভাবে সেটাকে আমরা রিউজ করব। তো এই জিনিসগুলো নিয়ে কোনো কিন্তু পরিকল্পনা নাই। ঢাকার বর্জ্য শুধু পরিচ্ছন্নতার প্রশ্ন নয়, এটি জনস্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী রেখে যাওয়ার প্রশ্ন। আবর্জনা কখনো কথা বলে না, কিন্তু কথা বলে প্রভাব। জলাবদ্ধ সড়কে, দূষিত বাতাসে, অসুস্থ মানুষের ভিড়ে কিংবা হারিয়ে যাওয়া জলাধারের শূন্যতায়। এখন প্রশ্ন উঠছে, এই বর্জ্যকে আমরা শুধুই কি ময়লা ভাববো, নাকি এটিকে দেখাবো জাতীয় সম্পদ হিসেবে, যা সঠিক ব্যবস্থাপনা হতে পারে বিদ্যুৎ, হতে পারে জ্বালানি কিংবা অর্থনীতির নতুন সম্ভাবনার নাম। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের অন্যতম জেলা রাজশাহী। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন সেখানকার মাছ সরবরাহ হয় দেশের বিভিন্ন অঞ্চলে। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই পেশায়। চাষিদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। হাবিবুর রহমান পাপলুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকেট প্রতিবেদনে। যেদিকে চোখ যায় সেদিকেই পুকুর আর পুকুর। অন্যান্য ফসলের চেয়ে মাছ চাষ তুলনামূলকভাবে বেশ লাভজনক হওয়ায় এ পেশায় ঝুঁকছেন অনেকে। তেমনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোলাম সাকলাইন 1994 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়নে অনার্স পড়াকালীন সময়ে নিজ এলাকায় মাত্র 2 বিঘা জমিতে মাছ চাষ শুরু করেন। 7,000 টাকা পুঁজিতে শুরু করা চাষে প্রথমবারেই লাভ করেন 6,000 টাকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে 1000 বিঘা জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে 152 জনের। কৃষির সাথে সাথে মাছ চাষকে আমি পেশা হিসেবে বেছে নিই এবং মাছ চাষ করবো বলে আমি সিদ্ধান্ত নিই। এইসব বিষয়গুলো নিতে পরবর্তী সময় পারিবারিকভাবে কেউ চান নাই। এখন আমার পুকুরের সংখ্যা সেই থেকে শুরু করে আজ পর্যন্ত মাছ চাষ করে যাচ্ছি। এখন আমার পুকুরের সংখ্যা প্রায় 1000 বিঘা আয়তনের মতো। মিঠা পানির কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রাজশাহী জেলা। বিভাগের মধ্যে নাটোর ও নওগাঁয় মাছের উৎপাদন ও বেচাকেনা বেশি হয়। তবে এসব অঞ্চলের পুকুরগুলোতে রুই, কাতলা, মৃগেল, জাপানি সিলভার কাপ, পাবদা, ট্যাংরা, শিং সহ বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। এসব মাছ পুকুর থেকে তুলে বিশেষ সংরক্ষণের মাধ্যমে জীবিত অবস্থায় সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাজশাহী অঞ্চলের লোকজন জিডিপিতে এই মাছ চাষে একটা যথেষ্ট অবদান রাখতেছি। হাউসে গেল প্রথমে, হাউস থেকে তখন টাকা চড়ে ঢাকা যাবে। মাছগুলো বিশেষ করে ঢাকা যাত্রাবাড়িতে যাবে। সব রকমের মাছ সব পুকুরে রাখার জন্য আমাদের মৎস্য খামার খুব উন্নত এবং আমাদের এই খামারে অনেক লোকজন খাটে। নতুন লোকও মাছ চাষ করতেছে, মাছের ভালো লাভবান। চাষিদের নানা পরামর্শ ও কর্মশালার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীল মাছ চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। মৎস্য অফিসের মাধ্যমে আমরা চাষিদের সেবা দিয়ে থাকি এবং রোগবালাই যাতে দ্রুত নিরাময় করে তারা চাষিরা লাভবান হতে পারে সেই প্রচেষ্টা রাখছি। 2024-25 অর্থ বছরে বরেন্দ্র অঞ্চলের 8টি জেলায় মোট পুকুরের সংখ্যা 4,49,653টি। মাছ চাষির সংখ্যা 1,65,706 জন। বছরে 5,96,467 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে 1,50,000 মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। প্রায় 3 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআরের ব্যবহার। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। সেলিয়া, আজ থেকে যেটি বলছিলেন যে আজ থেকে শুরু হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন, ডিজিটাল লেনদেনে এই কিউআরের মাধ্যমে যখন সাধারণ গ্রাহকরা মানুষ যখন এটি ব্যবহার করবেন তখন অন্য কোনো পৃথক পৃথক যে কিউআর সেটি আসলে তাদেরকে ব্যবহার করতে হবে না। এরই মধ্যে কিন্তু গতকাল গভর্নর মুস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের তিনি আমাদেরকে জানিয়েছেন এটির সুবিধা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যেন এই কিউআর কোনো নেটওয়ার্ক ছাড়াও যেন ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা যে ডাটা ব্যবহার করি বা
ইন্টারনেট ব্যবহার করি সেটি ছাড়াও যেন ব্যবহার করা যায় সেটি নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন। এরই মধ্যে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিশেষ করে বাণিজ্যিক লেনদেনে যেমন ট্রেড লাইসেন্স থেকে সরকারি সেবা পরিষেবাগুলো পেতে হলে কিন্তু এই বাংলা কিউআর কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে এবং সেই জায়গাটিতে তারা বলছেন যে এখানে যে খরচ, সে খরচটিও যেন বেশ কিছুটা কমে আসে এবং যতখানি সম্ভব কিছুটা পর্যন্ত যেন সাধারণ মানুষ রিলিজ পায়। আপনারা জানেন বিভিন্ন মোবাইল অপারেটরে লেনদেন করতে গেলে কিন্তু বিভিন্ন অ্যামাউন্টে যে চার্জ আছে সেগুলো কাটা হয়, সেখানে বাংলা কিউআর ব্যবহার করে যেন বাড়তি কোনো খরচ আসলে গ্রাহককে দিতে না হয় বা এই লেনদেনগুলো যেন যে কোনোভাবে শুধুমাত্র কিউআর ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই যেন সাধারণ মানুষ এই উপকার ভোগ করতে পারেন, সেটি কিন্তু মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অন্যান্য যে অপারেটরগুলো রয়েছে, মোবাইল অপারেটর বা বিভিন্ন দোকান বা অন্যান্য যে জায়গাগুলো, সেখান থেকে তাদেরকে নিতে হবে। আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে যে খরচটি রয়েছে সেটি নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তার তেমন কোনো কারণ নেই। তারা বাংলাদেশ ব্যাংক বলছে এটি যেন খুব দ্রুত করা হয়। একটি তথ্য, আজকে 1 জুলাই, আজকে কিন্তু ব্যাংক হলিডে। ব্যাংক হলিডের তথ্যটি আপনাদেরকে বলতে চাই যে আজকে কিন্তু ব্যাংকের যে সাধারণত যে লেনদেন হয় সে লেনদেনগুলো কিন্তু আজকে হবে না, যেহেতু অর্ধবার্ষিকীর হিসেব নিকেশগুলো সবসময় এই সময়টিতে আসলে সমাধান করতে হয়, যার কারণে এখানে কিন্তু চেক ড্রাফট থেকে শুরু করে অন্যান্য যে পে অর্ডার সেই লেনদেনগুলো আজকে বন্ধ থাকবে। শুধুমাত্র প্রধান যে শাখাগুলো রয়েছে ব্যাংকের সেই শাখাগুলো এবং প্রয়োজনীয় যে শাখাগুলো সেগুলো খোলা থাকবে। আজ থেকে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতান। চট্টগ্রাম বন্দরে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বন্দর চেয়ারম্যান বিআর অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, যাচ্ছে সেখানে। লিপি, বন্দরে যে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে এবং এটা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে এবং উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটা আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই ওয়ান স্টপ সার্ভিস ভবন মূলত বন্দরের যে বিভিন্ন সেবাগুলো আছে সেই সেবাগুলো যেন একই ছাদের নিচে পাওয়া যায়, সেই কারণে এই ভবন নির্মাণ করা হয়েছে এবং মূলত ভবনের পাশাপাশি যেই ডিজিটাল যেই সেবাগুলো সেগুলো আসলে এই ভবনের মাধ্যমে করা যাবে এবং নতুন এই যে ভবনে যেখানে আসলে বিশেষ করে আপনারা জানেন যে আমদানি রফতানি সংশ্লিষ্ট যে অনুমোদন, বিল এবং গেট পাস সহ বিভিন্ন যে কার্যক্রম সেগুলো আসলে দ্রুত করা সম্ভব হবে এবং বন্দরের যে বিভিন্ন দপ্তরের সেবাগুলো আছে এই সেবাগুলো কিন্তু এই যে এক ছাদের নিচে পাওয়া যাবে এবং এতে কিন্তু হয়রানি কমবে এবং বন্দরের যে আমদানি রফতানি কাজের যে গতিশীলতা সেটা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর বাইরে এই যে ভবনে সেখানে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা যে স্বচ্ছতা কিংবা জবাবদিহিতা এটা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এই যে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করবে এবং তার আগে আমরা দেখেছি যে বন্দরের সাথে যে বিভিন্ন সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা আছেন তারা কিন্তু উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই যে আনুষ্ঠানিক সেটা উদ্বোধন হবে এবং বিশেষ করে তারা বন্দরের সাথে সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারক, CNF এজেন্ট এবং শিপিং এজেন্ট সহ বিভিন্ন যে সেবা গ্রহীতারা আছেন তারা আশা করছেন যে এতদিন ধরে তাদেরকে কিন্তু বন্দরের যে দফতরগুলোতে ঘুরে ঘুরে কাজগুলো আদায় করতে হতো, এখন এই ভবনের বিভিন্ন দফতরে থাকার কারণে সেগুলো কিন্তু একইভাবে তারা কাজগুলো অনেক বেশি দ্রুত করতে পারবে এবং স্বচ্ছতার সাথে করতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন এবং এই যে নির্মাণ কাজ সেটা মোটামুটি শেষ। আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরেই কিন্তু আসলে এই ভবন থেকে যারা বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডাররা আছেন তারা কিন্তু সহজে কাজ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে যে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস যে সেন্টার উদ্বোধন তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। নিয়ম অনুযায়ী 40 কেজিতে 1 মণ, অথচ রাজশাহীতে আম বিক্রির ক্ষেত্রে আড়তদাররা নিচ্ছেন প্রতি মণে 48 থেকে 52 কেজি। ফলে
প্রতি মৌসুমে শত কোটি টাকার আম বিনামূল্যে চলে যাচ্ছে আড়তদার ও ব্যবসায়ীদের হাতে। এতে লোকসানে বাগানীরা। আম বাগানের শৃঙ্খলা ফেরাতে ও চলন প্রথা বাতিলের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক ভরা মৌসুমে সড়কের উপর বসেছে আমের বিশাল হাট। আড়তে স্থানীয় বাগানী সোহাগ হোসেন 40 মন ফজলি আম বিক্রি করেন। এজন্য ঢলন বাবদ তাকে 8 মন আম বিনামূল্যে দিতে হয় আড়তদারকে। এছাড়া প্রতিটি ক্যারেট 1.5 কেজি হলেও ওজন বাদ দেওয়া হয় 3 কেজি। সব মিলিয়ে বাড়তি আম দিতে হয় 10 মন। আমাদের ঢলন দিতে হয় প্রতি মনে হচ্ছে 8 কেজি, আবার যদি আম খারাপ হয় আরও 2 কেজি 5 কেজি দিতে হয়। আবার হচ্ছে একটা ক্যারেট মাত্র 1.5 কেজি, কিন্তু সেখানে আমাদেরকে 3 কেজি 3.5 কেজি 4 কেজি ক্যারেটের ওজন বাদ দিতে হয়। স্থানীয়রা বলছেন, রাজশাহী অঞ্চলের বাজারগুলোতে প্রতি মনে নির্ধারিত ওজনের চেয়ে 1-2 কেজি আম বাড়তি দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। তবে সেই ঢলন এখন অস্বাভাবিকভাবে বাড়িয়ে 40 কেজির দামে 50 কেজি পর্যন্ত আম নিচ্ছেন আড়তদাররা। পচনশীল হওয়ায় এবং সরবরাহ বেশি থাকায় বাগানীরা অনেকটা বাধ্য হয়েই বাড়তি আম দেন। একদিকে উৎপাদন ব্যয় বেশি, অন্যদিকে ঢলন, সব মিলিয়ে লাভের বদলে লোকসানে তারা। ক্যারেটের ওয়েট হচ্ছে ধরেন আপনার 1 কেজি 400 গ্রাম, ক্যারেটের ওজন দিচ্ছে বাদ দিচ্ছে 3 কেজি। ক্যারেট বাদে 46 এ দিছি, পরে হলো আপনার 47, তারপর হলো 48। এখন আস্তে আস্তে দিলে বাড়ছে, তাহলে কাশিরে লস না লাভ? লস হচ্ছে। এবার চাষিরে খুব একটা লাভ না। আমের দাম মাঝখানে খুব কম ছিল, এখন একটু বেড়েছে 2-3 দিন হলে। আড়তদার ও ব্যবসায়ীদের দাবি, পরিবহন ও সংরক্ষণজনিত ক্ষতি পুষিয়ে নিতে ঢলন নিচ্ছেন তারা। বানেশ্বর বাজারে 8 কেজি ঢলন, আমরা 48 কেজিতে মনে হয়। আমের মধ্যে অনেক ফাটা পচা এসব থাকে, এই কারণে একটু বেশি বাদ দেওয়া হয়। যদি 1 মন আম কিনি, এখানে 3-4 কেজি আম এই জায়গায় বাদ হয়। পাঠি যদি জানে যে বাজার চলে এখানে 50 মন, ও জায়গায় যায় 40 টাকা না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর প্রায় 800 কোটি টাকার আমের বাণিজ্য হবে। অর্থনীতিবিদরা বলছেন, এ বাণিজ্যে 200 কোটি টাকার আম বিনামূল্যে পাচ্ছেন মধ্যস্বত্বভোগী, আর প্রকৃত মূল্য থেকে বঞ্চিত বাগানীরা। এমনিতে যেহেতু পচনশীল দ্রব্য বলেই তো এর মার্কেটে যখন সাপ্লাই বেড়ে যায়, দাম অটোমেটিক্যালি মার্কেটে কমে যায়। তো মার্কেটের প্রাইসই কিন্তু এটাকে অ্যাড্রেস করে। এই বাদেও যখন আমরা তার কাছ থেকে পণ্য বেশি নেওয়া হচ্ছে, এটা এক ধরনের কৃষকের প্রতি অন্যায় করে আর কি, আমি বলবো। সম্প্রতি মহাসড়কের উপর থেকে বাজার সরিয়ে নেয়া, ঢলন প্রথা ও বাড়তি খাজনা আদায় বন্ধে সভা করেছে জেলা প্রশাসন। গঠিত হয়েছে 7 সদস্যের কমিটি। সব পক্ষের সঙ্গে আলোচনার পর প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। হাট ইজারাদার, কৃষক, সাধারণ মানুষ বা যারা বড় বড় ব্যবসায়ী আছে, সবাইকে একসাথে নিয়ে আমরা বসে যে সারা দেশে যেই প্রথাটি চলমান আছে 40 কেজিতে 1 মন, সেই প্রথাটি এখানে চালু করার জন্য। কারণ এটি আমরা যদি প্রথমেই আমরা মেসিভ পর্যায়ে চলে যাই, মোবাইল কোড করি বা অন্য কোনো পানিশমেন্টে যাই, আসলে এটি দেখা যেতে পারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা আসলে ধীরে সুস্থে আগাচ্ছি। বর্তমানে রাজশাহীর বাজারে আম্রপালি, লক্ষণভোগ, ফজলি আমের সরবরাহ বেশি। প্রকারভেদে 1200 থেকে 3500 টাকা প্রতি মন দরে বিক্রি হচ্ছে এসব আম। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর আড়তে বেড়েছে আম্রপালি, বাড়িফোর, কাটিমন ও ফজলি আমের সরবরাহ। ব্যাপারীদের উপস্থিতি ও দরদামে চলছে জমজমাট বেচাকেনা। বিস্তারিত জানাতে আম আড়তে আছেন সহকর্মী এমআর রকি, যাচ্ছে তার কাছে। রকি, মধুমাসের মিষ্টি রসালো ফল আম কেনা বেচার একেবারে ভর মৌসুম চলছে এই জনপদে। এবং আমরা দেখছিলাম জুনের শুরুতে যে আমগুলো উঠেছিল, গোপালভোগ, আম্রপলি, এছাড়া কাটিমন, বাড়িফোর, এই জাতীয় আমগুলো কিন্তু ক্রমান্বয়ে কমে এসে বর্তমানে একেবারে ভর কার্যক্রম দেখছি আম্রপলি, কাটিমন এবং বাড়িফোর জাতের আমের। এই আমগুলো কিছুটা দেরিতে বাজারে ওঠে এবং এই অঞ্চলের বাণিজ্যিকভাবে এই আমগুলো বেশি চাষাবাদও করা হয়ে থাকে। আমরা দেখছি যে বাজারে একেবারে কিন্তু যারা চাষি তারা আমগুলো বাজারে তুলছেন বিক্রির জন্য এবং দরদাম কিছুটা ওঠানামা করছে। গেল সপ্তাহে আম্রপলি জাতের যে আমগুলো বিক্রি করেছিলেন 2-3 দিনের ব্যবধানে কিছুটা দাম বাড়তি আমরা দেখছি। বিশেষ করে একটু পরিষ্কার এবং ভালো জাতের যে আমগুলো, এই আমগুলো বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি মন 3300 থেকে 3500 টাকা প্রতি মন। অন্যান্য যে জাতগুলো যেমন রয়েছে কাটিমন, বাড়িফোর 3000 থেকে 2800 টাকা মন। এটা বিগত দিনগুলোর চেয়ে 200 থেকে 500 টাকা প্রকারভেদে দাম বেড়েছে। আমরা দেখছি আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আমগুলো কেনার জন্য কিন্তু এই মুহূর্তে ব্যাপারীর একটা সর্বোচ্চ উপস্থিতি। তবে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে ব্যাপক পরিসরে কিন্তু এই আম্রপলি
জাতের আম রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ তারা বলছেন যে এই মৌসুমে এখন পর্যন্ত বাজারে যে আম এসেছে এই আমগুলোর মধ্যে কিন্তু এখনও প্রায় 50% আম গাছে রয়েছে, অর্থাৎ বিশাল একটা আম কারবারের কিন্তু আগামী জুলাই পর্যন্ত এখানে অব্যাহত থাকবে এবং এই আম কেনা বেচার জন্য কিন্তু একটা বড় প্রত্যাশা করছেন এখানকার বাগান মালিকরা। তবে প্রথম দিকে দাম কিছুটা কম হলেও বর্তমানে যে দাম তাতে কিছুটা সন্তোষ প্রকাশ করছেন। তবে এই এলাকায় আমের যারা কারবার করে থাকেন, ব্যাপারী যারা রয়েছেন, তারা কিছুটা এই 50 থেকে 55 কেজিতে মন নেওয়ার যে একটা প্রথা রেওয়াজ রয়েছে, এই রেওয়াজের বিরুদ্ধে আসলে বাগান মালিকরা বা যারা চাষি তারা কথা বলছেন এবং এই প্রথাটি বাতিলের তারা দাবি জানাচ্ছেন। এই ছিল সার্বিক নওগাঁর আম বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে আম বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী MR রকি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রাহকের প্রত্যাশা মতো সেবা নিশ্চিত করতে কাজ করছে টেলিকম অপারেটর রবি আজিয়াটা। রবি পার্টনার্স অ্যাসোসিয়েশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠানে এই কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও CEO জিয়াদ সাতারা। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো দিয়েছে তাদের সেবার মান আরও বৃদ্ধি করে গ্রাহকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। 20টি প্রতিষ্ঠানকে দেয়া হলো রবি পার্টনার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026। চলতি বছরের প্রথম 6 মাসে রবি এলিটের গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় এই পুরস্কার সম্মাননা। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানে রবি আজিয়াটার কর্পোরেট কার্যালয়ে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিহাদ সাতারা, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রবি এলিটের অংশীদার ব্র্যান্ডের প্রতিনিধিরা। জানানো হয় পারস্পরিক সহযোগিতা ও গ্রাহক কেন্দ্রিক সেবার যৌথ অঙ্গীকারে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছে রবি এলিট। We want to continue this journey. I don't think that this will stop here. I hope that you're benefiting from our business as much as we are benefiting from your business. সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোও দেয় তাদের সেবার মান আরও বৃদ্ধি করে গ্রাহকের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। ওয়ালটন একটা গ্লোবাল ব্র্যান্ড হতে চায়, তাদের সাথে আমাদের যে কোলাবোরেশনটা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশন প্ল্যাটফর্মটা ওনারা প্রমোট করছেন এবং আমরাও গ্রাহকদের উদ্দেশ্যে ভালো কিছু ডিসকাউন্ট অফার, প্রমোশনাল ক্যাম্পেইনগুলো চালু করছি। ইটস এ গুড পার্টনারশিপ। আমাদের লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা রবির সাথে আছি। বিডি ট্যাক্স তো হচ্ছে একটা ট্যাক্স ফাইলিং কোম্পানি, আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং করে থাকি আমাদের সফটওয়্যারের মাধ্যমে। সেটার সাথে রবির পার্টনারশিপ ইন ওয়ান ওয়ার্ড যদি বলি, ইটস ফ্যান্টাস্টিক। আমাদের ব্র্যান্ড ভ্যালু, ক্রেডিবিলিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন সব আলহামদুলিল্লাহ ইটস গোয়িং অন এ ভেরি ওয়েল লেভেল। রবি এলিট রবি আজিয়াটার প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। বর্তমানে এটি দেশব্যাপী 1,500-এর বেশি অংশীদার ব্র্যান্ডের 5,000-এর বেশি আউটলেটের মাধ্যমে 1 কোটিরও বেশি প্রিমিয়াম গ্রাহককে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা, আকর্ষণীয় অফার ও বিভিন্ন রিওয়ার্ড দিয়ে আসছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জিটিটির বিশেষ নিলামে আবারও কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। গুঁড়া দুধ, মাখন, এনহাইড্রাস মিল্ক ফ্যাট নিয়ে সাজানো অল্প সময়ের এই নিলামে অংশ নিয়েছেন মাত্র 51টি প্রতিষ্ঠান আর বিক্রি হয়েছে 2,968 মেট্রিক টন পণ্য। সবচেয়ে বেশি কমেছে মাখনের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটি প্রতি মাসে 2 বার নিলামের আয়োজন করলেও মাঝে মাঝে বিশেষ নিলামের আয়োজন করে থাকে বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠানটি। এমনই পালস অকেশন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 30 জুন, যেখানে অংশ নেয় 51টি প্রতিষ্ঠান। মোট হাতবদল হয় 2,968 টন দুগ্ধজাত পণ্য। জিডিটি মূল্যসূচক বলছে এবারের নিলামে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম গেল বিশেষ নিলামের তুলনায় $152 কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $5,954। ননিযুক্ত গুঁড়া দুধের দাম কমেছে $21, টন প্রতি গড় মূল্য নেমেছে $3,500। নিম্নমুখী ননি ছাড়া গুঁড়া দুধের দামও গেল বিশেষ নিলামের তুলনায় টন প্রতি $167 কমে গড় মূল্য দাঁড়িয়েছে $3,048। গেল সপ্তাহের বিশেষ নিলামে মাখনের দর অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার বিশেষ নিলামে কমেছে দাম, প্রতি টন বিক্রি হয়েছে $5,490। অন্তরা সেন, সময় সংবাদ।
1 জুলাই থেকে কুয়েতে বেড়েছে অক্টেনের আলট্রা 98 জ্বালানির দাম। কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার আলট্রা 98 এর দাম 225 ফেলস থেকে বাড়িয়ে 275 ফেলস নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ গাড়ি চালকদের জন্য জ্বালানির দাম অপরিবর্তিত রেখে স্বস্তি বজায় রেখেছে কুয়েত সরকার। প্রিমিয়াম, সুপার, ডিজেল এবং কেরোসিনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। রাষ্ট্রায়ত্ত কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, সরকারের ত্রৈমাসিক মূল্য পর্যালোচনার অংশ হিসেবে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট সংশোধনের সুযোগ আরও 6 মাস বাড়ালো সৌদি সরকার। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় HRSD জানিয়েছে, ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। নতুন সিদ্ধান্তে দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী এবং নির্ধারিত সময়েও পারমিট না পাওয়া কর্মীরাও সংশোধনের সুযোগ পাবেন। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা সমাধানে আগে 30 জুন পর্যন্ত সময় দিয়েছিল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, হাজারো প্রবাসীর জন্য এটি বৈধ কর্মসংস্থানে ফিরে আসার বড় সুযোগ। বিশেষ করে যাদের ওয়ার্ক পারমিট 12 মাসের বেশি আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা চাকরিতে যোগদানের 6 মাস পরও পারমিট পাননি, তারাও এখন সংশোধনের আবেদন করতে পারবেন। আজকে শেষ হওয়ার তারিখ ছিল, কিন্তু সরকার আমাদের জন্য একটা সুন্দর সুখবর দিয়েছে যে সেটা ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, যা আমাদের জন্য অনেকটা স্বস্তির খবর। যারা পার্সোনালি আকামা বানায় নাই তাদের জন্য আকামা করার আবার সুযোগ রাখছে ডিসেম্বর পর্যন্ত। যদি সেই পর্যন্ত না বানায়, সৌদি সরকারের হয়তোবা শাস্তির কোনো ব্যবস্থা আছে, সেটা করতে পারে। নিয়োগকর্তার গাফিলতি, প্রশাসনিক জটিলতা কিংবা দালাল চক্রের প্রতারণার কারণে বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে রয়েছেন। অনেকেই কফিল না পেয়ে কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। এমনকি খোলা আকাশের নিচে কিংবা মসজিদের চত্বরে রাত কাটানোর ঘটনা ঘটছে। এদিকে যারা বৈধভাবে দেশে ফিরতে চান, তাদের প্রয়োজনীয় আইনি ও কনসুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দূতাবাস। সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আপনি দ্রুত ডিসেম্বরের 31 তারিখের আগেই হয় ট্রান্সফার হয়ে যান অথবা বৈধভাবে দেশে চলে যান। দেশে চলে যাওয়ার জন্য যদি দূতাবাসে আসেন, যেটাকে আপনারা আউটপাস বলে থাকেন বা স্পেশাল এক্সিট প্রোগ্রাম, ইকামা এক্সপায়ারদের জন্য সেটা সেই সুবিধাটা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনি বৈধভাবে সৌদি আরবে থাকলেও বৈধভাবে থাকেন, অথবা সৌদি আরব থেকে বের হলেও বৈধভাবে বের হন। প্রবাসীদের আশা, সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তে অনেকেই আবার বৈধতার আওতায় ফিরে আসতে পারবেন। এতে কর্মসংস্থানে স্থিতিশীলতা বাড়বে, কমবে গ্রেপ্তার ও আইনি জটিলতার ঝুঁকি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন অর্থ বছর শুরু, অর্থনীতিকে চাঙ্গা করার বাজেট হলেও মুদ্রানীতি সংকোচনমুখী। বাধাগ্রস্ত হতে পারে বিনিয়োগ, প্রবৃদ্ধি অর্জনে ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। রেল নেটওয়ার্কে আসছে সব জেলা, শীঘ্রই সম্ভাব্যতা যাচাই শুরু। বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ। ভাঙা বরিশাল রেলপথ নির্মাণে অর্থের খোঁজে সরকার। এবং 48 থেকে 52 কেজিতে আমের মন, 100 কোটি টাকা লুটে নিচ্ছে রাজশাহীর আড়তদার ব্যবসায়ীরা। লোকসানে বাগানে ঢলন প্রথা বাতিলের উদ্যোগ জেলা প্রশাসনের। এই ছিল এই সময়ের বাণিজ্যের এখনকার আয়োজনে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।